ওকে, আজকে আমরা তাহলে মডিফায়ার পড়বো, রাইট? মডিফায়ার সহজ একটা জিনিস, কঠিন মনে হতে পারে, বাট এটা মোটেও কঠিন না। নামটা কঠিন কঠিন লাগতে পারে, বাট এটা খুবই সহজ একটা জিনিস, ঠিক আছে? তো প্রথমত আমরা জানবো মডিফায়ার বলতে আসলে আমরা কি বুঝি, তাই না? মডিফায়ার মানে হচ্ছে, আচ্ছা তোমাদের পড়া দেওয়া ছিল না আচ্ছা এটা আমি পড়ে নিচ্ছি, আগে আমরা এটা পড়াই ফেলি। হ্যাঁ, তো মডিফায়ার মানে হচ্ছে কি? মডিফায়ার মানে হচ্ছে তথ্য দেওয়া, এটা অতিরিক্ত তথ্য দেওয়া কোনো কিছু সম্বন্ধে, কোনো একটা ওয়ার্ড সম্বন্ধে তথ্য দেওয়া হচ্ছে মডিফায়ার। যেমন যদি বলি, আমি এটা লিখে দেখাচ্ছি, দেখো। আমি যদি বলি আই আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, ওকে। এখন আমি যদি এটাকে এভাবে বলি যে আই অ্যাম এ ট্যালেন্টেড স্টুডেন্ট, ওকে, তাহলে এই যে এই যে স্টুডেন্ট নাউন সহ তথ্য দিল না, এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, এবং এটাকে আমরা কি বলবো? মডিফায়ার বলবো। অর্থাৎ কোনো ওয়ার্ড সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করা হচ্ছে মডিফায়ার। এই মডিফায়ারটা শব্দ হইতে পারে, আবার শব্দগুচ্ছ হইতে পারে। বুঝে গিয়েছে? শব্দ হইতে পারে, আবার শব্দগুচ্ছ হইতে পারে। সেটা হচ্ছে, আমরা এরকমও তো বলতে পারতাম যে আই এম এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, ওকে। এন্ড প্রশ্ন হচ্ছে, এই যে স্টুডেন্টের নাউন, এই সম্বন্ধে তথ্য দিলাম না, ঢাকা ইউনিভার্সিটি, রাইট? তাহলে এটা তো তথ্য দিলাম, কিন্তু শব্দ গুচ্ছ হয়ে গেল, রাইট? সো এটা পূর্বে বসছিল আর এটা পরে বসলো। তাহলে অবস্থানের উপর ভিত্তি করে মডিফায়ারগুলোকে আসলে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। এক প্রি মডিফায়ার, আর দুই হচ্ছে পোস্ট মডিফায়ার। বুঝে গেছে? প্রি মডিফায়ার আর একটা হচ্ছে কি? পোস্ট মডিফায়ার, ওকে। এই যে প্রি আর পোস্ট, প্রশ্ন হতে পারে যে ভাইয়া আপনি দেখলাম একবার অ্যাডজেক্টিভ বসালেন, আবার আমি এভাবেও তো করতে পারি যে আই অ্যাম এ কলেজ স্টুডেন্ট, এরকমও তো করতে পারি, তাই না? স্টুডেন্টের নাউন, কলেজটাও কিন্তু নাউন, তাই না? কিন্তু হিয়ার ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভ, বুঝছো? এখানে ফাংশন করছে অ্যাডজেক্টিভ, কারণ আমরা জানি নাউনের পূর্বে যে বসে তাকে আমরা কি বলি? আসলে অ্যাডজেক্টিভ বলি। তো এটাকে আমরা আসলে একসাথে কি বলতে পারি? নাউন অ্যাডজেক্টিভ। কি বলতে পারি? নাউন অ্যাডজেক্টিভ, বুঝছো? কিন্তু এই যে উপরের ট্যালেন্ট কিন্তু শুধুই অ্যাডজেক্টিভ, আর নিচে এটা হচ্ছে কি? নাউন অ্যাডজেক্টিভ। কারণ সে নাউন, বাট হিয়ার ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভ, তাকে আমরা কি বলছি? নাউন অ্যাডজেক্টিভ। পরীক্ষায় তোমাকে স্পষ্টভাবে বলে দিতে পারে এরকম যে ইউজ নাউন টু প্রি মডিফাই দ্য নাউন, হলো ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, ইউজ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে তোমাকে এই কনসেপ্টগুলো আসলে একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। আমরা যে এতগুলো ধরে, যে প্রায় 16-17 ধরে ক্লাস করেছি, 16-17টা মানে বিষয়ের উপরে ক্লাস করেছি, এর প্রত্যেকটা ক্লাসে আজকে আমার মডিফায়ারে এর ফজিলতগুলো তোমরা বুঝতে পারবে কোনো না কোনোভাবে এরা অ্যাটাচড। কীভাবে অ্যাটাচ? যেমনটা বলছিলাম যে অবস্থানের ভিত্তি করে মডিফায়ারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা পোস্ট মডিফায়ার। এখন তোমরা দেখবা কতভাবে আসলে প্রি মডিফায়ার হতে পারে আর কতভাবে আসলে পোস্ট মডিফায়ার হতে পারে, কোন কোন টার্মগুলো ইউজ করে। যে টার্মগুলো ইউজ করে আসলে মডিফায়ার করা হয়, এর প্রত্যেকটাই আমরা উই হ্যাভ ডান অলরেডি। খেয়াল করে দেখো, এই যে লেখা আছে না, একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার, প্রি আর পোস্ট। এই প্রি মডিফায়ারগুলো দেখো, আর এটা হচ্ছে কি? পোস্ট মডিফায়ারগুলো দেখো। কতভাবে আসলে প্রি মডিফায়ার হইতে পারে খেয়াল করো। এক, নাউন বা নাউন অ্যাডজেক্টিভ, অলরেডি আমরা জেনে গেছি, আমরা নাউনের ক্লাস এগুলো সম্বন্ধে ডিটেলে পড়েছি। এক, অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। প্রশ্ন হতে পারে ভাইয়া অ্যাডজেক্টিভ তো বুঝি, অ্যাডজেক্টিভ ফ্রেজ আবার কি জিনিস, তাই না? শোনো, মোটামুটি ফ্রেজের যে কনসেপ্ট, যে ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। কাজেই আমি যদি বলি হি ইজ এ গুড স্টুডেন্ট, গুডটা অ্যাডজেক্টিভ, আর যদি বলি হি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট, তাহলে ভেরি গুড একসাথে কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেল। বুঝতে পেরেছো? তার মানে ধরো বললাম ইনফিনিটিভ কি? টু গো হচ্ছে ইনফিনিটিভ, তাই না? আর ইনফিনিটিভ ফ্রেজ কি হবে? টু গো টু ফিল্ড, তাই না? টু গো দেয়ার। অর্থাৎ মূল শব্দের সাথে দুই একটা শব্দ যুক্ত করাকেই বলা হয় কি? ফ্রেজ বলা হয়। প্রয়োজন অনুযায়ী শব্দ যুক্ত করাকে বলা হয় কি? ফ্রেজ বলা হয়। সো আমরা বলতে পারি, যদি আমি এরকম বলি যে
হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ এ গুড স্টুডেন্ট, এখানকার গুড হচ্ছে কি অ্যাডজেক্টিভ, বাট যদি এরকম করে বলি হি ইজ আ ভেরি গুড, একসাথে এটাকে আমরা কি বলবো, এটাকে একসাথে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো আসলে। ওকে, অ্যাডভার্বিয়াল হচ্ছে যদি শুধু ভেরি বলতে তা যদি প্রশ্ন করতো, আমি বলি ভাইয়া এই যে স্টুডেন্ট তো নাউন ভাইয়া, তাই না? নাউনের আগে কি অ্যাডভার্ব বসতে পারে? কখনোই না। হ্যাঁ, তুমি কি করতা, ধরো বললো এরকম যে হি ইজ এ গুড স্টুডেন্ট, গুড স্টুডেন্ট, সে একটা গুড স্টুডেন্ট। হ্যাঁ, এই গুডকে তুমি মডিফাই করতা এরকম হি ইজ ভেরি, হি ইজ আ ভেরি, তাহলে ভেরিটা হতো কি অ্যাডভার্ব। আর তুমি বলতে হি ইজ আ ভেরি ভেরি গুড স্টুডেন্ট, তাহলে ভেরি ভেরি একসাথে তুমি কি করতা, মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারতা। বুঝতে পেরেছ? এই আর কি। কারণ অ্যাডভার্বের বড় অযোগ্যতা হচ্ছে সে নাউন সম্বন্ধে কোনো তথ্য প্রদান করতে পারে না। সে সবার সম্বন্ধে তথ্য দিতে পারে, সে শুধুমাত্র নাউন বা প্রোনাউন্সিয়েশন তথ্য দিতে পারে না, বাদ বাকি সবার সম্বন্ধেই তথ্য দিতে পারে। ঠিক আছে, তুমি কি বলবে হি ইজ এ ভেরি স্টুডেন্ট? জীবনও হবে না। তো এই হচ্ছে টুকটাক এই কনসেপ্টগুলো। এখন প্রশ্ন হচ্ছে, আমি রিসেন্টলি তোমাদের সাথে অ্যাডভার্বের পার্টটা শেষ করেছি। এই অ্যাডভার্বটা কি করে, এই অ্যাডভার্বের মতো ভার্ব সম্বন্ধে তথ্য দেয়। ওকে, অ্যাডভার্বটা কি করে, ভার্ব সম্বন্ধে তথ্য দেয়। যেমন হি কেম হিয়ার কুইকলি, সে কীভাবে এসেছে, সে তাড়াতাড়ি করে এসেছে, যদি এটা পোস্ট মডিফায়ার হয়ে যায়, বাট কখনো কখনো প্রি মডিফায়ার হিসেবে অ্যাডভার্ব ইউজ হতে পারে। কীভাবে ইউজ হতে পারে, এইভাবেই। এই যে একটু আগে এক্সাম্পল দিলাম, হি ইজ ভেরি গুড, সে খুব ভালো, হি ইজ ভেরি গুড। ওকে, হি ইজ ভেরি গুড, তাহলে গুডটা ছিল অ্যাডজেক্টিভ, আর ভেরিটা এখানে কি হয়ে গেল, অ্যাডভার্ব। প্রশ্ন হচ্ছে পরীক্ষা অনেক সময় এটাকে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল লেখা থাকতে পারে। কি লেখা থাকতে পারে, অ্যাডভার্ব স্ল্যাশ অ্যাডভার্বিয়ালও লেখা থাকতে পারে, অ্যাডভার্বিয়াল। আবার অনেক সময় কি লেখা থাকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজও লেখা থাকতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, প্রশ্ন হতে পারে যে ভাই অ্যাডভার্বিয়াল জিনিসটা আসলে কি? ওই একই কথা, অ্যাডভার্ব। তোমাদের বইতে অ্যাডভার্বিয়াল নিয়ে ডিটেইলে আলোচনা করেছি আমি মোটামুটি ধারণাভাবে। গ্রামারের নিয়ম অনুযায়ী অ্যাডভার্বিয়াল হচ্ছে, অ্যাডভার্বিয়াল হতে পারে একটা শব্দ, হতে পারে শব্দগুচ্ছ। ওকে, হতে পারে শব্দ ও হতে পারে শব্দগুচ্ছ। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে বা আমরা যখন মডিফাই করি অ্যাডভার্বিয়াল বলতে আসলে গ্রুপ অফ ওয়ার্ডসকেই বুঝি। আই সাজেস্ট অ্যাডভার্বিয়াল বললে চেষ্টা করবা একটা ওয়ার্ড না দিয়ে বরং একাধিক ওয়ার্ড দিয়ে অ্যাডভার্বটা তৈরি করার। ধরো ইনডিসক্রিমিনেটলি, এটা একটা অ্যাডভার্ব, তাই না? আর ইন দ্যাট ম্যানার, এটাও একটা অ্যাডভার্ব, কিন্তু ইন দ্যাট ম্যানারকে তুমি কি বলতে পারো, বা ইন দিস ম্যানার তুমি অ্যাডভার্বিয়াল বলতে পারবে একদম। আবার ধরো রেগুলারলি ইটস অ্যান অ্যাডভার্ব, অল ডে লং এটাও অ্যাডভার্ব, তাই না? যে অল ডে লংকে আসলে অ্যাডভার্বিয়াল অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারবে। প্রশ্ন হচ্ছে যখনই, কথা হচ্ছে যখনই অ্যাডভার্বিয়াল বলবে, মানে না পারতে কইরো সিঙ্গেল, কিন্তু চেষ্টা করবা সবসময় কি একাধিক শব্দ বসিয়ে সেটাকে কমপ্লিট করা। এই হচ্ছে অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্ব নিয়ে তো মোটামুটি আমাদের ধারণা আছে। এই অ্যাডজেক্টিভের পূর্বে বসে, পাশাপাশি ভার্বকে যদি আমরা এমপিডি দ্বারা কোয়েশ্চেন করি, ম্যানার, প্লেস, টাইম দ্বারা কোয়েশ্চেন করে যে উত্তরগুলি পাবো সেগুলি আসলে হচ্ছে কি অ্যাডভার্ব। ওকে, এখন বিষয়টা হচ্ছে দেখো যে সেগুলো তো অ্যাডভার্ব আমরা জানি, তাহলে ভার্বকে প্রশ্ন করে যদি বলি হি, যদি প্রশ্ন করা হয় ম্যানার দিয়ে, ম্যানার, প্লেস, টাইম, সাডেনলি গোয়িং দেয়ার, হঠাৎ করে সেখানে গিয়ে, তাহলে সাডেনলি ইজ অ্যান অ্যাডভার্ব। বুঝে গিয়েছে? সো এগুলো নিয়ে আসলে ডিটেলে বলার কিছু নাই, কারণ আমি অলরেডি এই ক্লাসগুলো ডিটেলে নাউন বলো, প্রোনাউন বলো, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বলো, সব কিছু আমি ডিটেলে শেষ করেছি বেশ কয়েকদিনে। এখন দেখো জেরান্ড ভার্সেস পার্টিসিপল নিয়ে তোমাদের একটা বিস্তর ক্লাস আমি তো নিয়েছি, প্রায় 10টা স্টেপের ক্লাসগুলো সেভ করাও আছে, 10টা স্টেপে নিয়েছি। সো এটা জেরান্ড আর এটা হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল ফ্রেজ। প্রশ্ন হতে পারে যে ভাইয়া পার্টিসিপল তো বুঝলাম, তাহলে পার্টিসিপল ফ্রেজ কি, তাই না? তুমি যদি পার্টিসিপল মানে বোঝো তাহলে পার্টিসিপল ফ্রেজ বোঝো পসিবল, কারণ তুমি ফ্রেজ বলতে ইতিমধ্যে বুঝে গেছো। ফ্রেজ যখনই বলবে তখনই একাধিক শব্দ ইউজ করতে হবে আমাকে। হ্যাঁ, যদি বলি লার্নিং, লার্নিং is an adverb, sorry, learning is a participle, but যদি বলি learning English language, learning English language, তা learning English language একসাথে কি হয়ে গেল, participle phrase হয়ে গেল। ওকে, ঠিক আছে? going it's simply participle, but going there hurriedly একসাথে তুমি কি বলতে পারো, participle phrase বলতে পারো। অর্থাৎ মূল শব্দগুলোর সাথে দুই একটা শব্দ জুড়ে দেওয়ার নামই হচ্ছে কি
পার্টিসিপল ফ্রেজ। এখন আমার কি দরকার আছে পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল নিয়ে ডিটেল বলার, যেহেতু আমি অলরেডি কভার করেছি। ইউ জাস্ট ইমাজিন আমি যে কথাগুলো এখন বলছি একটু হলেও তোমাদেরকে মনে হচ্ছে যে ভাইয়া এই বিষয়গুলো নিয়ে আমরা ইনডেপথ জানি আগে থেকে, কিন্তু আমি যদি আজ থেকে 1 মাস আগে বা 1.5 মাস আগে যদি আমি সরাসরি মডিফায়ার টপিকে হাত দিতাম, তাহলে এই টপিকগুলো টুকটাক করে পারতাম অবস্কিউর থেকে। বাট তুমি জাস্ট খেয়াল করো, আমরা নাউনেরই প্রায় 4টা লেকচার দিয়েছি, আমরা প্রোনাউনের 4টা লেকচার দিয়েছি, আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের 5টা লেকচার দিয়েছি, আমরা শুধু ভার্ব নিয়ে বিগত কতগুলো লেকচার দিতে কোনো শেষ নেই, অনেক লেকচার দিয়েছি, তাই না? সো ওই টপিকগুলো সম্বন্ধে আমাদের এখানে একটা ইনডেপথ ধারণা আছে। যদি কারো না ধারণা থেকে ভুলে যাও, আবার ক্লাসগুলো দেখলে কিন্তু আমরা আবার মনে করতে পারবো সুন্দর করে, তাই না? সো এই যে মডিফায়ার যে ব্যাপারটা চলে আসছে এখানে, এই একটা মডিফায়ার করতে গেলে আসলে কতগুলো টপিক সম্বন্ধে বিস্তর ধারণা থাকা উচিত। কিন্তু নর্মালি কি হয়, কলেজে বা আদার্সগুলোতে কি হয়, মডিফাই শুরু করলো, শেষ একদিনে। হ্যাঁ, আমি আজকে একদিনে মডিফাই শেষ করবো, বাট এর পিছনে কিন্তু আমার 1.5 মাসের পরিশ্রম আছে। তোমাদের কি এখন মনে হবে যে ভাই জেন পার্টিসিপল আবার ক্লাস করান? কারণ আমি জেন পার্টিসিপল ডিটেল ক্লাস করিয়েছি। আমি তোমাদের আলাদাভাবে ক্লজ কি বুঝিয়েছি, আমি তোমাদের আলাদাভাবে ফ্রেজ কি বুঝিয়েছি, আমি তোমাদের আলাদাভাবে সেন্টেন্স কি বুঝিয়েছি না? আমি তোমাদের আলাদাভাবে রিডিউস ক্লজ কি বুঝিয়েছি। এই টার্মগুলো যখন তুমি খাতা খুলবা, তুমি মোটামুটি অটোমেটিক জানতে পারবে, বুঝতে পারবে। এরপর আসো পজিটিভ কেস নিয়ে। পজিটিভ কেস নিয়ে আসলে কতবার বলছি, এর কোনো ইয়ারটাই নেই। আমরা পজিটিভ কেসের আগেও আলোচনা করেছি ডিটারমিনার নিয়ে। তোমাদের মনে আছে হোয়াট ইজ ডিটারমিনার? ডিটারমিনার কি? যে সকল শব্দগুলো দ্বারা সংখ্যা, পরিমাণ, পরিমাপ, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভকে বোঝায়, সেগুলি হচ্ছে আসলে ডিটারমিনার। এখন তোমাদের আমি ডেমনস্ট্রেটিভ আলাদা পড়িয়েছি, তাই না? হ্যাঁ, আর্টিকেল আমি পড়াইনি, বাট তোমরা জানো এ অ্যান্ড দি এর ব্যবহারই হচ্ছে আর্টিকেল, তাই না? পজিটিভ কেস এটা নিয়ে জানো যে সকল প্রোনাউনগুলো দ্বারা অধিকার বা মালিকানা বোঝা, তাদেরকে আমরা কি বলি আসলে? পজেসিভ কেস বলি। যদি বলি দিস ইজ মাই পেন, দিস ইজ আওয়ার কান্ট্রি, দিস ইজ ড্যাশ কান্ট্রি, কান্ট্রিকে বলছে ইয়া করো, ইউজ পজিটিভ কেস টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে কি, দিস ইজ আওয়ার কান্ট্রি, দিস ইজ মাই কান্ট্রি, দিস ইজ দেয়ার কান্ট্রি, দিস ইজ হিজ কান্ট্রি। কনটেক্সট অনুযায়ী তোমাকে প্রোনাউনগুলো বা পজিটিভ কেসগুলো বসাইতে হবে। ভেরি সিম্পল। সো যখনই বলবে ডিটারমিনার্স, তার মানে তোমার হাতে অপশন আছে আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার্স বা পজিটিভ কেস ও ডিটারমিনার্স একসাথে। কিন্তু পরীক্ষা অনেক সময় ডিটারমিনার না বলে কি বলে, আলাদাভাবে বলে যে ইউজ পজিটিভ কেস, বা বললো ইউজ আর্টিকেল। ধরো আমি বললাম আই হ্যাভ সিন ড্যাশ মুভিজ, দিয়ে বললো ইউজ ডেমনস্ট্রেটিভ। তাহলে ডেমনস্ট্রেটিভ বললে আমরা বুঝি দিস, দ্যাট, দিস, দোজ, তাই না? তাহলে আই হ্যাভ সিন দিস মুভিজ বা আই হ্যাভ সিন দোজ মুভিজ। ওকে, যদি বলি ইউজ ডিটারমিনার্স, তাহলে তোমার হাতে অনেকগুলো অপশন। তুমি চাইলে এখানে সংখ্যাও বসাতে পারো, তুমি চাইলে এখানে হচ্ছে এই যে ডেমনস্ট্রেটিভ বসাতে পারো, ইচ্ছা মতন বসাতে পারবা, এটা ডিপেন্ড করবে। তাহলে বললাম আই হ্যাভ সিন ড্যাশ মুভিজ, তুমি বললাম আই হ্যাভ সিন ম্যানি মুভিজ, তাহলে কি ইউজ করলা? কোয়ান্টিফায়ার। পরীক্ষা অনেক সময় লেখা থাকবে ইউজ কোয়ান্টিফায়ার, অ্যান্ড বললো কোয়ান্টিফায়ার ইউজ করতে, আর তুমি যদি ডেমনস্ট্রেটিভ বসায় দাও তাহলে কি হবে? বা যদি বলে ডিটারমিনার, সেই ক্ষেত্রে তোমার হাতে অনেকগুলো অপশন থাকতে পারে। বুঝে গিয়েছে? এই তো, এগুলো সহজ আছে। এখন ইন্টেন্সিফায়ার কি? বলতে পারবে ভাই আপনি ইন্টেন্সিফায়ারটা পড়েন নাই। আসলে ইন্টেন্সিফায়ার পড়িয়েছি অ্যাডভার্বের মধ্যেই। ইন্টেন্সিফায়ারটা হচ্ছে অ্যাডভার্বের একটা পার্ট। ওকে, ইন্টেন্সিফাই মানে তীব্রতর করা, তীব্রতা বৃদ্ধি করা। ধরো আমি বললাম হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একটা ভালো ছাত্র। বা যদি বলে হি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট, তাহলে ভেরিটা হয়ে গেল কি? অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফায়ার। অ্যাডভার্ব ইন্টেন্সিফায়ার। পরীক্ষায় তোমাকে বলবে ইউজ ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ারগুলো মানে ইংরেজিতে খুবই কম আছে। আর যেমন ধরো ভেরি, সো, সাচ, টু, কোয়াইট, হোয়াট, এগুলোই হচ্ছে ইন্টেন্সিফায়ার। মানে হি ইজ গুড, তুমি বলো হি ইজ কোয়াইট গুড, সে খুবই ভালো। তাহলে কোয়াইটটা হয়ে গেল কি? ইন্টেন্সিফায়ার। সে ভালো ছিল, শুধু ভালো বললে হবে না, সে খুবই ভালো ছেলে, তখন কি বলো? হি ইজ কোয়াইট গুড, এরকম বলি না? এগুলোকে বলা হয় ইন্টেন্সিফায়ার। তাহলে কি কোয়াইট, ভেরি, এগুলো কি অ্যাডভার্ব না? অ্যাডভার্ব। আমরা বলতে পারি অ্যাডভার্বের একটা পার্ট হচ্ছে কি? ইন্টেন্সিফায়ার। এই ইন্টেন্সিফায়ারগুলো আবার দুই ধরনের, একটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার আর একটা হচ্ছে ডাউন টোনার। তুমি যখন উপরের দিকে উচ্চতা বৃদ্ধি করছো, তখন সেটা হচ্ছে কি অ্যাম্প্লিফায়ার, আর নিচের দিকে নিয়ে গেলে সেটা হবে ডাউন টোনার। যেমন হি হার্ডলি কামস হিয়ার, সে এখানে আসে না বললেই চলে, তাহলে কি নিচের দিকে চলে যাচ্ছে। হি হার্ডলি স্টাডিজ, সে পড়ালেখা করে না বললেই চলে, তাহলে এগুলো হচ্ছে ডাউন টোনার। পরীক্ষায় তোমাকে এভাবে উল্লেখ করে দিবে না ইউজ ডাউন টোনার বা ইউজ অ্যাম্প্লিফায়ার, পরীক্ষায় তোমাকে সরাসরি ইউজ করবে, বলবে ইন্টেন্সিফায়ার। আর এই ইন্টেন্সিফায়ার বলতে আমরা উপরের দিকে ইন্টেন্সিফায়ারগুলোকে সাধারণত বুঝে থাকি। বিশেষ করে কমন একটা ব্যাপার, ভেরি বসালেই তোমার উত্তর হয়ে যাবে। ভেরি, সো, টু বা হচ্ছে কোয়াইট, এই শব্দগুলো ইউজ করলে আসলে ইন্টেন্সিফায়ারটা হয়ে যায়। বুঝছো? এই দেখো কতক্ষণ সময় লাগলো আমাদের পড়তে।
এনি কোয়েশ্চেন এখান থেকে? কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো প্রি মডিফায়ার নিয়ে। কোনো কোয়েশ্চেন আছে? নো। পোস্ট মডিফায়ার নিয়ে বলি। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল তো আগে বলেছি। ইনফিনিটিভ নিয়ে তো তোমাদের আমি ভার্বের ক্লাসে পড়িয়েছি, তোমাদের মনে আছে কিনা? ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্ব বেস ফর্ম হচ্ছে ইনফিনিটিভ। তাহলে পরীক্ষায় থাকতে পারে ইনফিনিটিভ ফ্রেজ। প্রশ্ন হতে পারে হোয়াট ইজ ইনফিনিটিভ ফ্রেজ, রাইট? ইনফিনিটিভ ফ্রেজ জিনিসটা কি? পরীক্ষা থাকবে ইনফিনিটিভ অথবা কি থাকবে? ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ। এই যে বললাম, ধরো আমরা উই শুড টেক প্রপার মেজার্স, আমাদের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত টু রিমুভ। টু রিমুভ হচ্ছে কি ইনফিনিটিভ, আর টু রিমুভ দিস প্রবলেম একসাথে হয়ে গেল কি ইনফিনিটিভ ফ্রেজ। বুঝতে পারলে? টু গেট হচ্ছে ইনফিনিটিভ, আর টু গেট রিড অফ দিস প্রবলেম একসাথে হয়ে গেল কি ইনফিনিটিভ ফ্রেজ। এক কথা ইনফিনিটিভের সাথে দুই একটা শব্দ যুক্ত করার নামই হচ্ছে কি ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, একটু বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল নিয়ে না বলি, কারণ এর আগেও বলেছি প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে। আমরা জানি পার্টিসিপল তিন প্রকার, রাইট? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এর মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, জেরান্ড ভার্ব প্লাস আইএনজি। এই মর্মে একটা ক্লাসই নিয়েছি আমরা পুরো। আর পাস্ট পার্টিসিপল তো বলেছি একটা পাস্ট পার্টিসিপল এক এক রকম। তোমাদের মনে আছে কিনা? তোমাদের রিডিউস ক্লজ পড়িয়েছিলাম, তাই না? রিডিউস ক্লজে কি হইতো? রিডিউস ক্লজে আমি শিখেছি যে অ্যাক্টিভ সেন্সে আইএনজি আর প্যাসিভ সেন্সে ভি3, মানে প্যাসিভ সেন্সে হচ্ছে পাস্ট পার্টিসিপল হয়, আর অ্যাক্টিভ সেন্সে কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল হয়। স্টেপ 10 শিখতে গিয়ে এটা আমরা শিখেছিলাম রিডিউস ক্লজে। এটা ক্লাসগুলোতে দেওয়া আছে। আর হচ্ছে আমরা এখন যেটা শিখবো প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ ক্লজ আর অ্যাপোজিটিভ, এই তিনটা পার্ট আমরা শিখবো। তোমরা একটু খাতা বের করো, দিয়ে লিখো প্রিপোজিশনাল ফ্রেজ। প্রশ্ন হতে পারে যে ভাইয়া প্রিপোজিশনাল ফ্রেজ আসলে কি? মডিফায়ারে প্রিপোজিশনাল ফ্রেজগুলো দুইভাবে সম্পন্ন হয়। এটা বইয়ে লেখা আছে, আর জাস্ট নর্মালি শুনো তাহলেই হবে। মডিফায়ারে প্রিপোজিশনাল ফ্রেজগুলো দুইভাবে সম্পন্ন হয়। এক নাম্বার দিয়ে লিখতে পারো এভাবে, যে আগে আমি সংজ্ঞাটা বলি, শুনে নাও, দেন লিখো। এ প্রিপোজিশনাল ফ্রেজ ইজ এ ফ্রেজ দ্যাট স্টার্টস উইথ প্রিপোজিশন অ্যান্ড এন্ডস উইথ প্রিপোজিশন। কি বললাম? এ প্রিপোজিশনাল ফ্রেজ ইজ এ ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে এমন একটা ফ্রেজ যেটা স্টার্ট হয় প্রিপোজিশন দিয়ে এবং শেষ হয় প্রিপোজিশন, এটা। আর দুই নম্বর হচ্ছে এ প্রিপোজিশনাল ফ্রেজ ইজ এ ফ্রেজ দ্যাট স্টার্টস উইথ প্রিপোজিশন অ্যান্ড এন্ডস উইথ নাউন। ওকে, সো প্রথম সংজ্ঞাটা যেটা বলছিলাম, এই প্রিপোজিশনাল ফ্রেজ ইজ এ ফ্রেজ দ্যাট স্টার্ট উইথ প্রিপোজিশন অ্যান্ড এন্ডস উইথ প্রিপোজিশন। তাহলে আমি বলতে পারি এরকম, উইথ এ ভিউ টু। খেয়াল করেছো? উইথ একটা প্রিপোজিশন, টু একটা প্রিপোজিশন, তাহলে কি প্রিপোজিশন দিয়ে শুরু আর প্রিপোজিশন দিয়ে শেষ। ওকে, আবার যদি বলি ইন ফ্রন্ট অফ, খেয়াল করো, ইন দিয়ে শুরু, অফ দিয়ে শেষ। ইন লিউ অফ, ইনস্টিড অফ, তাই না? এগুলোকে বলা হয় কি প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, এখন দুই নম্বর যেটা বলছিলাম, a prepositional phrase is a phrase that it starts with preposition and ends with noun. যদি আমি এরকম বললাম, I saw a boy with an stick. হ্যাঁ, আমি একটা হচ্ছে ছেলেকে দেখি যার হাতে একটা লাঠি ছিল। হ্যাঁ, তাহলে উইথ অ্যান্ড স্টিক, খেয়াল করতে ভাই, উইথ একটা প্রিপোজিশন না, তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু, আর স্টিক মানে আয়না, এসব। স্টিকটা ভুল করছে, মানে সরি। আই স এ বয় উইথ স্টিক, মান কি? STI কি? হ্যাঁ, এবার ঠিক আছে, উইথ আ স্টিক। স্টিক মানে হচ্ছে লাঠি, তাই না? তাহলে দেখো যে উইথ প্রিপোজিশন দিয়ে শুরু আর নাউন দিয়ে শেষ। বুঝতে পারলে? তাহলে আই স এ বয় উইথ আ স্টিক, প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। তাহলে এটাকে আমরা একসাথে কি বলতে পারি? ইটস আ প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, তোমাদের কি ধারণাটা হয়েছে? তাহলে প্রিপোজিশন ফ্রেজ কয়ভাবে সম্পন্ন হয় মডিফায়ারে? দুইভাবে। এক, প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ। দুই, প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। ধরো বললাম আই স এ লেডি আন্ডার আ ট্রি, আমি একটা মেয়েকে দেখেছি গাছের নিচে, তাহলে আন্ডার একটা প্রিপোজিশন, ট্রি এটা নাউন, তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। ওকে, এই গেল প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, এইবার দেখো ভাইয়া,
রিলেটিভ ক্লজ কি, তাই না? রিলেটিভ ক্লজ কি আমরা তোমাদের পড়িয়েছি না রিডিউস ক্লজে, মনে পড়ে? রিলেটিভ প্রোনাউন দিয়ে যে ক্লজ শুরু হয় সেটাই রিলেটিভ ক্লজ। যেমন দিস ইজ দ্য বয় হু ইজ মাই ফ্রেন্ড, তাহলে হু ইজ মাই ফ্রেন্ড এটা হচ্ছে কি রিলেটিভ ক্লজ। ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর দিস, তাহলে হু অ্যাম রেসপন্সিবল একসাথে কি হয়ে গেল, ইটস আ রিলেটিভ ক্লজ। ওকে, রিলেটিভ ক্লজ কি? রিলেটিভ প্রোনাউন দিয়ে যে ক্লজ শুরু হয় সেটাই হচ্ছে কি রিলেটিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজ আর অ্যাপোজিটিভের মধ্যে একটা সম্পর্ক আছে। তোমাদের আমি রিডিউস ক্লজ কি শিখিয়েছিলাম, তাই না? রিডিউস ক্লজ দুইভাবে সম্পন্ন হয়, একটা অ্যাক্টিভ সেন্টেন্স, প্যাসিভ সেন্টেন্সে, এবং বলেছিলাম এর কমন একটা ব্যাপার হচ্ছে WH কোয়েশ্চেনটা কেটে দিবা আর অক্সিলারি ভার্ব থাকলে তারও কাটবা। অ্যাক্টিভ সেন্টেন্সে আইন যুক্ত করবা আর প্যাসিভ সেন্টেন্সে V3 করবা, এটাই। অ্যাপোজিটিভও একটা ওয়ে যেভাবে কি করা যায় ক্লজগুলোকে রিডিউস করা যায়। কিভাবে? প্রথমে একটু বলি হোয়াট ইজ অ্যাপোজিটিভ, তাই না? অ্যাপোজিটিভকে বলা হয় কেস অফ অ্যাপোজিশন। ওকে, যদি দেখবা যে পাশাপাশি ধরো দুইটা নাউন আছে, হ্যাঁ, এটা নাউন 1 আর এটা হচ্ছে নাউন 2, এরা না একে অন্যের পরিপূরক, বুঝছো না? মানে তোমার পরীক্ষায় নাউন 1 দেওয়া থাকবে, এই নাউন 1টাকে এমন একটা তথ্য দিতে হবে যে নাউন 1টা নাউন 2কে রিপ্রেজেন্ট করে এবং নাউন 2 নাউন 1কেই রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? এবং একে বলা হয় এর কেস অফ অ্যাপোজিশন। হ্যাঁ, এবং একটা অ্যাপোজিশনের বড় বৈশিষ্ট্য হচ্ছে আমরা ছোটবেলায় বুঝতাম অ্যাপোজিশন হচ্ছে কমা বসিয়ে তথ্য প্রদান করা, বুঝছো? তো কি করতে হয়, এই নাউন টু এর আগে একখান কমা, এই নাউন টু এর পর একখান কমা দিতে হয়। যে তুমি বানাচ্ছ কিভাবে? আমাদের সময় রাজশাহী কলেজের প্রিন্সিপাল ছিলেন হাবিবুর রহমান স্যার। তো আমি যদি এইভাবে লিখি যে মিস্টার হবিবুর রহমান, ঠিক আছে, মিস্টার হবিবুর রহমান comma the principal of RC, comma Mr. Habibur Rahman, the principal of RC is a good administrator, but was a good administrator. Administrator. Okay, তাহলে দেখো তো এখানে যেই মিস্টার হাবিবুর রহমান সেই দ্য প্রিন্সিপাল রাজশাহী কলেজ না, তাহলে এটা হচ্ছে নাউন 1 আর এটা হচ্ছে কি নাউন 2। তাহলে আমি নাউন অন সম্বন্ধে নাউন 2কে এমনভাবে নাউন 2টা বানালাম যেটাকে নাউন 1কে রিপ্রেজেন্ট করছে, এবং সেন্টেন্সে এদের থেকে যদি একটা নাউনকে কেটে বাদ দাও তাও সেন্টেন্সে কিছু যায় আসে না। যদি তুমি বলো মিস্টার হাবিবুর রহমান ইজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর, তুমি কাকে বুঝলা? দ্য প্রিন্সিপাল অফ রাজশাহী কলেজকে বুঝলা না? ধরো তুমি মিস্টার হাবিবুর রহমান বাদ দিলা, বললা দ্য প্রিন্সিপাল অফ রাজশাহী কলেজ ইজ গুড অ্যাডমিনিস্ট্রেটর, তুমি কাকে বুঝলা? মিস্টার হাবিবুর রহমানকে কিন্তু বুঝছো। ধরো বললাম সাকিব আল হাসান, একে তুমি পরিচয় করিয়ে দাও তো, কি করবা? দ্য ক্রিকেটার অফ বিডি ক্রিকেট টিম, রাইট, হয়ে গেল না? মেসি, একে পরিচয় করে দেবে কি? দ্য ফুটবল প্লেয়ার, তাই না? এরকম টাইপের মানে। আচ্ছা ধরো বললাম এনভায়রনমেন্টের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে কি এয়ার, তাই না? এয়ার, এয়ার বাতাস, তুমি কি বলবা? দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস ফর আস, তাই না? এটা করা তো আসলে এরা কিভাবে এমন হয় মনে রাখবা। এবং এটা একটা কি সেন্টেন্স, আস্তে বলো তো এটা কি সেন্টেন্স? এটা একটা সিম্পল সেন্টেন্স না? এই সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব আছে। তো কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে ইজিলি সিম্পল সেন্টেন্সে পরিণত করা যায় এই অ্যাপোজিটিভ ইউজ করে। এই সেন্টেন্সটা মূলত কেমন ছিল জানো? দেখাই। মিস্টার হবিবুর রহমান হু ইজ the principal of RC is a good administrator, good administrator। এখানে এটাকে আমি রিডিউস করেছি কিভাবে জানো? এই যে হু আর ইজ কেটে দিচ্ছি, বুঝছো? ঠিক আছে, কমা অফ, এখানে ভুলভাবে কমাটা হয়েছে আসলে, ঠিক আছে? তো এই যে হু আর ইজ কেটে দিলা, এটা নিয়ম। কোন একটা ক্লজকে রিডিউস করার নিয়ম হচ্ছে হু আর ইজ কেটে দেওয়া। এখন তুমি বলতে পারো ভাইয়া আমরা তো ওই ক্লজে শিখেছিলাম যে ভার্বের সাথে আইন যুক্ত করতে, কিন্তু এখানে তো ভার্বই নাই এক্সট্রা যাতে তুমি আইন যুক্ত করবা। যে মূল ভার্ব না পেলে তখন তুমি কি করবা? মূল ভার্ব না পেলে তখন তুমি এই যে এই অ্যাপোজিটিভ ইউজ করে ফেলবে, তাহলে কাজ হয়ে গেছে। দেখো মিস্টার হবিবুর রহমান, ওকে, কমা
দ্য প্রিন্সিপাল অফ আরসি কমা ইজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর। খেয়াল করছো, এই যে হু আর ইজ কাটলা, এই জন্য দ্য প্রিন্সিপাল অফ আরসির আগে একটা কমা দিয়েছে, এর পরে একটা কমা দিয়েছে। বুঝা গেল? ওকে, কমা দিয়ে সবসময় দিতে হবে সেটা এমন না, লাস্টে ফুল স্টপ হয়ে যেতে পারে। তোমাদের কি অ্যাপোজিটিভের মোটামুটি ধারণা ক্লিয়ার হয়েছে? অ্যাপোজিটিভ পরীক্ষা এভাবে পড়বে, ধরো আমাকে নিয়ে একটা বানাও তো, বললাম মিস্টার হামজা, এবার কি বলবা? ফাউন্ডার অফ হামজা, গুড, ফাউন্ডার অফ হামজা একাডেমি বা আওয়ার গ্রামার টিচার, কাজ শেষ। এই তো, তার মানে কনটেক্সট অনুযায়ী তোমাকে বসাইতে হবে। বুঝতে পেরেছো? তুমি যখন প্যাসেজ যখন পড়বা, যখন প্যাসেজে বলবে অ্যাপোজিটিভ ইউজ করো, তখন তুমি মাথা ধারণা লাগবে কি আমি এমন একটা শব্দ, এমন একটা গ্রুপ অফ ওয়ার্ডস ইউজ করবো যে গ্রুপ অফ ওয়ার্ডস ওই নাউনটাকে রিপ্রেজেন্ট করবে, দ্যাট ইজ কল্ড অ্যাপোজিটিভ। ওকে, এবার খেয়াল করো আর কি কিছু বাকি আছে। খেয়াল করো, প্রি আর পোস্ট মডিফায়ার এমন কোনো অংশ আছে যে তোমরা এখন বুঝো না, আমাকে প্রশ্ন করতে পারো ভাই আমরা এটা একটু বুঝি না, এটা একটু বুঝাই দেন। মোটামুটি এর বাইরে আসলে পরীক্ষায় পড়ে না, পড়েনি এখন পর্যন্ত, এতগুলো টার্মই আমরা সাধারণত শিখে থাকি। তোমরা কি বুঝতে পেরেছো এতটুকু? এই যে বিগত মানে 16-17 যে ক্লাসগুলো আমরা নিয়েছি, সেই 16-17টা ক্লাসের পরিশ্রমের ফল হচ্ছে আজকে যেগুলো আমরা মোটামুটি ভাবে বুঝি, ভালোই বুঝি। না বুঝলে ক্লাসগুলো আপনারা করলে তুমি দেখে ফেলবা। সো বইটাতে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়েছে, আমি যেভাবে ক্লাস নিয়েছি ঠিক সেভাবেই দেওয়া আছে, আমি যেভাবে বললাম এক্সাম্পলগুলো দিলাম, যেখানে অধিক এক্সাম্পল করে করে দেওয়া আছে। তোমরা যে কাজটা করবা, তোমরা খুব সুন্দর করে এই যে আজকে যে আমি যে লেকচারটা দিলাম যতটুকু বুঝলা, এটা যদি আবার বই থেকে পড়া শুরু করো, এবং তোমার কাছে মনে হতে পারে যে আমার বইয়ে কিন্তু নোট করা আছে, বেসিক ডেভেলপমেন্ট বুকে ডিটেল আলোচিত বা ক্লাসে আলোচনা করা হয়েছে, এগুলো তুমি যদি নোট করা থাকে ক্লাস লেকচারগুলো, খাতাটাতে খুলে মডিফায়ার একদম প্রো হয়ে যেতে পারবা। সো এত কিছু জানার পরেও কেন আসলে মডিফায়ার এখানে আবার দেওয়া আছে একটা একটা করে, হ্যাঁ, যে অ্যাডভার্বিয়াল কি, অ্যাডভার্ব কি, এগুলো তোমাদের আমি মুখোমুখি বলেছি, এগুলো অলরেডি এখানে দেওয়া আছে, আমি বিভিন্ন কালারিং করে রেখেছি, কীভাবে পরীক্ষা আসবে না আসবে সবই সুন্দর করে আমি গুছি, আমি যেভাবে আসলে ক্লাস নিলাম এভাবে এখানে এগুলো লেখা আছে বই, জীবনও না মডিফাই বই, যেটা গ্রামার বই দিয়েছি আমরা, এই যে দেখি এই বইটা, এটা দিলাম না, এটা এই বইটা, এটাতে আছে ডিটেইলে সব আছে, হ্যাঁ। আর এটার যে ছোট ছোট টার্মগুলো বলতেছি না, ওগুলো বেসিক ডেভেলপমেন্ট বই আলোচনা করা হচ্ছে, তুমি যেগুলো ক্লাস করলাম মোটামুটি, জেন্ড বলো, পার্টিসিপল বলো, ইনফিনিটিভ বলো, ভার্ব নিয়ে, এগুলো বেসিক ডেভেলপমেন্ট আছে, হ্যাঁ। মানে অ্যাকচুয়ালি আমাদের কোর্সের ডিটেল বই হচ্ছে ভাই 3টা, বুঝছো? এই 3টার সমন্বয়ে হচ্ছে একটা গ্রামার বই হচ্ছে। আমি কি করেছি, পার্ট পার্ট করে পড়েছি, আগে এটা পড়েছি, এটা তো চলমান থাকে, আর এটা হচ্ছে পূর্ণাঙ্গ বই 3টা। আর একটা তোমাদের নোট দিচ্ছি প্যারাগ্রাফ অ্যান্ড অ্যাপ্লিকেশনের, আর একটা নোট দিব তোমাদের লাস্ট, সেটা হচ্ছে কম্পোজিশন অ্যান্ড রিপোর্ট রাইটিংয়ের। বুঝতে পেরেছো? তাহলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ। এই তো, তো যেমনটা বলছিলাম যে আমি যেগুলো আসলে বললাম এতক্ষণ ধরে, এখানে আসলে বইয়ের মতো করে আমি সাজিয়েছি, তোমরা বাসায় গিয়ে অবশ্যই চুপচাপ ভাবে, একটু কষ্ট হলো, পুরোটাই দাগ দিয়ে দিয়ে পড়ে ফেলবা, ঠিক আছে? এটা আর এখানেও সুন্দর করে দেওয়া আছে, আমি তোমাদের গত ক্লাসে নিয়ে পড়াচ্ছিলাম না, মানে ইনাফ নিয়ে পড়াচ্ছিলাম, আমি তোমাদের আলাদাভাবে সো আর সাচের ব্যবহার শিখিয়েছিলাম, আমি তোমাদের আলাদাভাবে টু ডট টু এর ব্যবহার শিখিয়েছিলাম, এগুলো সবই এখানে আসলে অ্যাপ্লিকেবল, হ্যাঁ। এখন আমরা একটা প্র্যাকটিস করে দিচ্ছি তোমাদের ক্লাসে, এখন একটা আমি প্র্যাকটিস করে দিচ্ছি, তোমার বাসায় গিয়ে পুরো বইটা ভালো, যাদের কাছে বইগুলো আছে তাহলে পিডিএফ তুমি দিতে পারবো, পুরো বইটা সুন্দর করে দেখে নিবা, দেন হচ্ছে আমি এখন একটা প্র্যাকটিস করে দিচ্ছি, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আরও অনেক কটা প্র্যাকটিস করে দেবো, এইভাবে দেখবে মডিফায়ার হয়ে যাবে। এরপর আমি তোমাদের প্রোনাউন রেফারেন্সিং পড়াবো, দেখবো প্রোনাউন রেফারেন্সের 99.8% তোমাদের অলরেডি শেখা আছে, আমি জাস্ট একটু বুঝাই দিব। এরপর আমি তোমাদের আর্টিকেল পড়াবো এক ক্লাসে, এই করতে দেখবা কদিন পর সাধ্য হয়ে নিবা, ডোন্ট বি টেন্স। এই যে তোমরা শুক্রবার করে এক্সাম দিচ্ছ না, এটাই তো টাইমগুলো সেভ হচ্ছে, ডেগুলো সেভ হচ্ছে, এটাই হচ্ছে উপকার, বুঝে গেছে? আচ্ছা দেখো আমি একটু পড়িয়ে দিই তাহলে, হ্যাঁ, তোমরা এটা সলভ করবে আমার সাথে সাথে। দেখো একটা মডিফায়ার সলভ করার নিয়ম হচ্ছে কি জানো, প্রথমত মডিফায়ারটাকে পড়ে ফেলা, কারণ একটা মডিফায়ার হচ্ছে প্যাসেজ আকারে আসে, আমার যা ইচ্ছা তা বসে দিলে কিন্তু হবে না, কনটেক্সট অনুযায়ী আমাকে শব্দগুলো থ্রু করতে হবে। সো প্রথমত এই প্যাসেজটা যদি আমরা অনেকবার করে পড়াচ্ছি, আমি পড়ছি না, বাট তোমরা যখন কোয়েশ্চেন পাবা, তো নিয়ম হচ্ছে পুরো প্যাসেজটা র্যান্ডমলি একবার পড়ে ফেলা,
1 মিনিট 30 সেকেন্ড খরচ করে র্যান্ডমলি পড়ে ফেলা, দিয়ে তোমার একটা কনসেপ্ট গ্রো করা যে আসলে আর্সেনিকটা আসলে কী হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে বা পুরো প্যাসেজটা আসলে কোন বিষয়টা এখানে ফোকাস করছে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এটা জানাটা। যেমন বলছে আর্সেনিক ইজ আ ড্যাশ সাবস্টেন্স প্রি মডিফাই দ্য নাউন, আমি পুরো প্যাসেজটা পরে জানি যে আর্সেনিকটাকে একটা নেগেটিভ সাবস্টেন্স হিসেবে বর্ণনা করা হয়েছে, তাহলে আমরা বলতে পারি আর্সেনিক ইজ আ এটা ক্ষতিকর সাবস্টেন্স, তাহলে কি বলতে পারো আর্সেনিক, হ্যাঁ আর্সেনিক, তাহলে আমরা বলতে পারি আর্সেনিক ইজ আ পয়জনাস সাবস্টেন্স, তাই না? আর্সেনিক ইজ আ টক্সিক সাবস্টেন্স, আর্সেনিক ইজ আ হার্মফুল সাবস্টেন্স, আর্সেনিক ইজ এ, আরও অনেক আছে, মানে ক্ষতিকর বোঝাবে, এমন সব কিছুই এখানে তুমি বসাতে পারবে, তাই না? সো হচ্ছে, তবে আমি সবসময় বলি কেন যে ওয়ার্ডগুলো কমনলি ইউজ হয়, যেমন হচ্ছে হার্মফুল বা যেমন হচ্ছে টক্সিক বা পয়জনাস, এই শব্দগুলো সবচেয়ে কমনলি ইউজ হয়, এগুলো আমরা বেশি ইউজ করবো। তাহলে প্রি মডিফাই দাঁড়ান প্রশ্ন হতে পারে যে ভাই এখানে যে উল্লেখ নাই যে কি ইউজ করবো, এইটাও থাকতে পারে, কোনো কিছু উল্লেখ না করে নাউনকে প্রি মডিফাই করতে পারি কি ভাই, অ্যাডজেক্টিভ, সো অ্যাডজেক্টিভ বসাবো আমরা, ভেরি সিম্পল। ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস, কি বলছে, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, তাহলে কি ইট ইজ ভেরি, কাজ শেষ। ইন্টেন্সিফায়ার বলে, এবং তুমি মজা পাচ্ছ না, এই হচ্ছে মডিফায়ারে তুমি র্যান্ডমলি 6-7টা পারবা, মানে 5-6টা তুমি র্যান্ডমলি পারো, বলছে ইন্টেন্সিফায়ার ইউজ কর, তুমি জানো না ভাই ইন্টেন্সিফায়ার কি, ভেরি টু, সো ওকে। যদি বলে যে ইউজ আর্টিকেল, তুই জানিস না ভাই আর্টিকেল কি, যদি বলে ইউজ ডেমনস্ট্রেটিভ, তুই জানিস না ডেমনস্ট্রেটিভ কি, দিস দ্যাট দিস দোজ, সিঙ্গুলার হলে দিস দ্যাট, প্লুরাল হলে দিস দোজ। যদি বলে পজিটিভ কেস, তুই জানিস না পজিটিভ কেস কি, ওই ঘুরে আওয়ার হিজ প্রত্যেকটাতে আমরা জানি, প্রোনাউন কাছে আমরা পড়েছি। সো তাহলে কি হবে, ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, দ্যাট সাবস্টেন্স ইজ ফাউন্ড, সাবস্টেন্স সিঙ্গুলার না, ডেমন, তাহলে কি হবে, দিস দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ইটারনাল, সরি ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল, বই ঠিক করা আছে। দেয়ার আর ড্যাশ ভিলেজেস, কোয়ান্টিফাই, কোয়ান্টিফাই জানিস না ভাই, সংখ্যা, ম্যানি, মাছ, এখন ভিলে ম্যানি, মাছ, সাম, ফিউ, লিটল, এগুলো সব, এখন বল এখানে দেওয়া আছে ভিলেজেস, এখন কি মাছ ভিলেজ হবে না ম্যানি ভিলেজেস, আমরা না অন্যভাবে শিখেছি না, ম্যানি বসে কাউন্টারে পড়বে, মাছ বসে আনকাউন্টারে পড়বে, তাহলে ম্যানি ভিলেজেস ইন ইউজ পজিটিভ, তাহলে কি ইন আওয়ার কান্ট্রি, মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল, বোঝাই যায় ইউজ আ নাউন এক্সিট, তার মানে আমি এটা এমন একটা নাউন ইউজ করবো যে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তাহলে কি মোস্ট পিপল একটা নাউন অলরেডি, তাহলে এই পূর্বে আমরা একটা নাউন বসাবো, তাহলে কি মোস্ট অফ আওয়ার কি ভিলেজ পিপল, মোস্ট অফ আওয়ার কান্ট্রি পিপল, তাই না, ভিলেজ পিপলটাই সবচেয়ে সহজ, ইজি এটা, তাহলে মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, ওকে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে ম্যানি অফ দেম আর সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম, দিস প্রবলেম ইজ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, তোমরা জানো উত্তরবঙ্গে সর্বপ্রথম আর্সেনিক ধরা পড়ে, তা উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জ জেলার বারোঘড়িয়াতে মানে সবার আগে আর কি এই আর্সেনিক ধরা পড়ে, এবং উত্তরবঙ্গে আসলে আর্সেনিকের পরিমাণ সবচেয়ে বেশি, তাহলে আমরা কি বলতে পারি যে এখানে কি বলছে, ইউজ কি বলছে এখানে, অ্যাজ এ রেজাল্ট দিস প্রবলেম ইজ ফাউন্ড, প্রি মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে পারে কি অ্যাডভার্ব, তাহলে একটা অ্যাডভার্ব বোঝাবো, তাহলে কি লার্জলি ফাউন্ড, তাই না, মোস্টলি ফাউন্ড, তাই না, এরকম বলতে পারি না, ফাউন্ড ইন বা হেভিলি ফাউন্ড ইন নর্থ বেঙ্গলে বলতে পারি। উই শুড টেক প্রপার মেজার্স, আমাদের উচিত যথাযথ ব্যবস্থা নেওয়া, পোস্ট মডিফাই উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, এটা ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে বলছে স্যার, তাহলে কি ফ্রেজ ইউজ করবা, তাহলে আচ্ছা উই শুড টেক প্রপার যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, তাহলে টু, তাহলে কি টু রিমুভ দিস প্রবলেম, তাই না, টু রিমুভ হয়ে গেছে, টু প্রিভেন্ট, সো টু রিমুভ বা টু প্রিভেন্ট হলো ইনফিনিটিভ, আর এর সাথে যদি একটা শব্দযুক্ত করা হলো কি ইনফিনিটিভ ফ্রেজ, আরও ভালো একটা পাওয়া যায় ফ্রেজ, যে টু গেট রিড অফ দিস প্রবলেম, এই সমস্যা থেকে মুক্তি পেতে, টু গেট রিড অফ দিস প্রবলেম, তাহলে তো হয়ে গেল। গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভ এন আর্সেনিক, গভর্নমেন্ট ট্রাই করছে যে টিউবওয়েলগুলোতে আর্সেনিক আছে তাদেরকে মার্ক করার, কিভাবে, ইউজিং রেড কালার, কি বলছে ইউজ আ পার্টিসিপল, তাহলে কি ইউজিং রেড কালার, অথবা কি মার্কিং রেড কালার, অথবা কালারিং রেড কালার, তাই না, আইন যুক্ত করতে হবে। পিপল শুড বি রিফ্রেইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার, মানুষের উচিত এই পানিগুলো পান করা থেকে বেরো থাকা, অফ দ্যাশ টিউবওয়েল, তাহলে কি অফ দিস, যে টিউবওয়েলসগুলোতে রং করে দিচ্ছে, অফ দিস বা অফ দোজ টিউবওয়েলস, আদারওয়াইজ দে উইল সাফার ফ্রম আর্সেনিকোসিস, বানটা ভুল আসছে, যাই হোক তোমরা এখন দেখো খুবই কঠিন লাগলো, হ্যাঁ এখন বলতে পারো ভাইয়া টার্মগুলো তো বুঝে যাচ্ছি সবগুলাই, মাগার ওয়ার্ড তো মাথায় আসছে, এইরকম হচ্ছে ল্যাক অফ ভোকাবুলারি, তোমরা যে কান্নাকাটি করো যে ভোকাবুলারি পড়ে আসো না, তো আসলে ভোকাবুলারি ছাড়া ইন্টারমিডিয়েটের চলে না,
লাগবেই। সবগুলো টার্ম বোঝার পরে যখন তুমি ভোকাবুলারি পারবে না তখন তোমার খুব কষ্ট লাগবে যে ভাই ভোকাবুলারি পারতেছি না। তোমরা এবার একটু নিজে নিজে ট্রাই করবে, ঠিক আছে? এটা উত্তরটা দেখো তো, ঠিক আছে না? ওকে, ঠিক আছে, খাতা বের করো। এবার তোমরা এটা ট্রাই করো একা একা। এটা কুমিল্লা বোর্ডে আসো কোয়েশ্চেন, তোমরা এটা এবার ট্রাই করবে। ট্রাই করো। প্রথমত প্যাসেজটাকে পড়ে ফেলবে সুন্দর করে, দেন হচ্ছে আর কি সলভ করা শুরু করবে, ঠিক আছে? আমি একটু পজ করে দিচ্ছি। ওকে, দেখো এটা আমি সলভ করে দিই। বোঝাই যাচ্ছে প্রথমটা, নিউজপেপার প্লেজ আ ভেরি ড্যাশ রোল, ভেরি ইম্পর্টেন্ট রোল, ভেরি সিগনিফিক্যান্ট রোল, হ্যাঁ, ভেরি ভাইটাল রোল। ইম্পর্টেন্ট একটা সহজ শব্দ এটাই দিলাম, রোল ইন মডার্ন সিভিলাইজেশন। ইট পাবলিশেস নিউজ অ্যান্ড ভিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড। অনলি dash knowledge, বোঝা যায় only bookish knowledge, only academic knowledge is not enough in this competitive world. A newspaper helps a man, বলছে with infinitive, তাহলে কি? To grow, but to improve his, to enrich his general knowledge, right? To provide, সরবরাহ করতে করে কি? It helps a man to provide his, না, to gain his, সরবরাহ না, ঠিক আছে? নিউজপেপার হেল্প তো করে এ ম্যান, হ্যাঁ, to increase his general knowledge, ঠিক আছে? Beside, বা to enrich, হ্যাঁ, to enhance, কত করা যায়? Besides academic books, on should read newspaper, post modified verb, তাহলে কি? On should newspaper daily বা রেগুলারলি, ওকে? এগুলো সব অ্যাডভার্ব, অ্যাডভার্ব টাইম। নিউজপেপার হেল্পস অন, নিউজপেপার অন্যজনকে সাহায্য করে, ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, টু নো দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড। ড্যাশ রেগুলারলি, পার্টিসিপাল ফ্রেজ ইউজ করতে বলছে, তাহলে রিডিং রেগুলার না, রিডিং নিউজপেপার রেগুলারলি। পার্টিসিপাল তুমি বাই ইউজ করবো না, বাই ইউজ করলে আবার সেটা জেরান হয়ে যাবে। রিডিং নিউজপেপার রেগুলারলি, ওয়ান ক্যান বি অ্যাওয়ার অফ এভরিথিং। There are dash kinds of, there are many kinds of newspapers. All should select the newspaper কি কিভাবে, মানে একজনকে দেখো অনেক অনেক নিউজ আছেন যারা পক্ষপাত হয়ে আর কি নিউজ করে, তাহলে অন শুড সিলেক্ট পোস্ট মডিফাইড ভার্ব, তাহলে কি বলছে? অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। অন শুড সিলেক্ট দ্য নিউজপেপার কি? ওয়াইজলি, ওয়াইজলি, জ্ঞানের সাথে, তাই না? মানে প্রজ্ঞার সাথে, বা জুডিসিয়াসলি, বা কনসাসলি, ঠিক আছে, সতর্কতার সহিত, কেয়ারফুলি, এই টাইপের শব্দ দিতে হবে। ওয়ান শুড চুজ দ্য ড্যাশ নিউজপেপার, ওয়ান শুড চুজ দ্য কেমন, এই যে কারণ অনেক নিউজপেপার পক্ষপাত হয়ে, তাহলে ওয়ান শুড চুজ দ্য ইম্পার্শিয়াল নিউজপেপার, ইম্পার্শিয়াল বা রাইট নিউজপেপার, ঠিক আছে? অথবা ইউজ করতে পারো ওয়ান শুড চুজ দ্য নিউট্রাল নিউজপেপার, যে কারো পক্ষ নেয় না, বিকজ মেনি নিউজপেপার প্রেজেন্ট নিউজ পার্সিয়ালি। তো সঠিক নিউজপেপার চুজ করতে হবে, গুড নিউজপেপার চুজ করতে হবে, রাইট নিউজপেপার চুজ করতে হবে। হোয়াট এভার দ্য পেপার ইজ, পেপার যাই হোক, ইট ড্যাশ হেল্পস আ ম্যান, কি হবে? ইট অলওয়েজ হেল্পস আ ম্যান, প্রি মডিফাই দ্য ভার্ব, মানে অ্যাডভার্ব ইউজ করতে পারছি, ইট অলওয়েজ হেল্পস আ ম্যান, এটা সবসময় মানুষকে কি করে? সাহায্য করে, ওকে? এবার উত্তরগুলো দেখো। ওই যে কেয়ারফুলি, জুডিসিয়াসলি, ওয়াইজলি, যেটা দাও না কেন হবে, সমস্যা নেই। রাইট বা গুড নিউজপেপার, অলওয়েজ, এরকম। বুঝে গিয়েছে? ঠিকঠাক? আই বলবেন তোমরা কি মডিফায়ার নিয়ে মোটামুটি একটা ধারণা ক্লিয়ার হয়েছে মডিফায়ার নিয়ে? এবার বাসায় গিয়ে একটু ট্রাই করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে আরও কয়েকটা মডিফায়ার ট্রাই করে আমরা প্রোনাউন রেফারেন্সিং এ হাত দিব নেক্সট ক্লাসে, ওকে? আচ্ছা।